রাত ঠিক 12টা পারস্য উপসাগরের অন্ধকার জলে ধীরে ধীরে এগোচ্ছিল একটি বাংলাদেশি সার সরবরাহকারী জাহাজ। কয়েক মিনিট আগেও সবকিছু স্বাভাবিক ছিল। নাবিকরা ধরে নিয়েছিল দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে পথ খুলেছে, কিন্তু এক রেডিও বার্তা সব বদলে দিল। সামনে খোলা সমুদ্র, পেছনের নিরাপদ বন্দর, আর মাঝখানে এক অদ্ভুত থমকে যাওয়া। প্রশ্নটা সেখান থেকে শুরু, এই জাহাজ কেন থামলো? এটি কি কেবল নৌ নিরাপত্তার নিয়ম, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে আরো অন্য কিছু? আজকের প্রতিবেদনে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, কারণ সামাজিক মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা দাবি, পাল্টা দাবি, রাজনৈতিক অভিযোগ, এমনকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাখ্যাও। কেউ বলছে এটা কূটনৈতিক বার্তা, কেউ বলছে প্রশাসনিক গাফিলতি, আবার কেউ সরাসরি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের দিকে আঙুল তুলছে। কিন্তু একটি বিষয়ে শুরুতেই পরিষ্কার করা জরুরি, অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তাই এই প্রতিবেদনে আমরা গুজব নয়, ঘটনা প্রবাহ, সম্ভাব্য কারণ, সংশ্লিষ্ট পক্ষের ভূমিকা এবং দেশের জন্য এর বাস্তব প্রভাব এসবের দিকে তাকাবো। উপলব্ধ তথ্য অনুযায়ী 17 এপ্রিল বিকেলের দিকে খবর আসে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে, আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমেছে, এমন ধারণাও তৈরি হয়। আন্তর্জাতিক শিপিং মহলে একটা সতর্ক আশাবাদ কাজ করছিল, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হলো এই হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস, কেমিক্যাল, সার এবং অন্যান্য কৌশলগত পণ্য যাতায়াত করে। ফলে এখানে সামান্য বিঘ্ন শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এই আশাবাদের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি সারবাহী জাহাজ গভীর রাতে যাত্রা শুরু করে। শারজাহ বন্দরে অপেক্ষার পর জাহাজটি আবার রওনা দেয়। উদ্দেশ্য ছিল নির্ধারিত রুট ধরে এগিয়ে যাওয়া। রাত 11:50 দিকে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। হিসাব ছিল কয়েক ঘন্টার মধ্যে খোলা জলে পৌঁছে যাবে, কিন্তু রাত 12টার পরপরই রেডিওতে আসে একটি নির্দেশনা, লিখিত অনুমতি ছাড়া অগ্রসর হওয়া যাবে না। জাহাজ থেমে যায়। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা, কারণ প্রশ্ন ওঠে, যদি পথ সত্যি খোলা থাকে তাহলে এই জাহাজের জন্য আলাদা বাধা কেন? যদি চলেই থাকে তবে তাদের নথিপত্র আলাদা ছিল কিনা? বাংলাদেশ জাহাজটি কি নির্দিষ্ট কোনো অতিরিক্ত যাচাইয়ের মধ্যে পড়ছিল, নাকি যাত্রাপথে নিরাপত্তার নির্দেশনা হঠাৎ বদলে গিয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে গল্প থেমে নেই, একটা ঘটনার মানবিক দিকও রয়েছে। জাহাজে থাকা বাংলাদেশি নাবিকরা কোনো ভূ রাজনৈতিক খেলোয়াড় নয়, তারা পেশাদার সমুদ্র যাত্রী, যাদের কাজ ও পণ্য পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি চাপটা তাদেরই নিতে হয়েছে। অনিশ্চয়তার মধ্যে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন, কখনো তার চেয়েও বেশি সময় জাহাজে আটকে থাকার মানে শুধু দেরি নয়, এর মানে মানসিক চাপ, নিরাপত্তার উদ্বেগ, পরিবার থেকে বিচ্ছিন্নতা, আর যে কোনো সময় পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। দেশে বসে পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন, কিন্তু জবাব আসছে না। কখনো ছাড়বে, আদৌ ছাড়বে কিনা তাও পরিষ্কার নয়। সবচেয়ে সংবেদনশীল অংশটি এখানেই। অনলাইনে এই ঘটনার দায় চাপানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তির ওপর। কেউ বলছে এটি সরকারের ব্যর্থতা, নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের বিদেশি নীতি নিয়ে দ্বৈত অবস্থানের ফল। আবার কেউ দাবি করছে বড় শক্তিগুলো টানাপোড়েনে বাংলাদেশ ধরা খেয়েছে। কিন্তু এমন গুরুতর ঘটনা সরাসরি কেউ দায়ী করার আগে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। জাহাজে ছাড়ার আগে কি সব অনুমতি ছিল? সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কি জানিয়েছিল? নৌ নিরাপত্তার সতর্কতা কখন জারি হয়েছিল? বাংলাদেশি কর্তৃপক্ষ কি আগে থেকেই কোনো নোটিশ পেয়েছিল? আর সবচেয়ে বড় কথা, ইরান বা সংশ্লিষ্ট আঞ্চলিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান কি? এই প্রশ্নের উত্তর না পেলে অভিযোগ যতই জোর উঠুক, তা তদন্তের বদলে প্রচারণায় হয়ে থাকে। আর প্রচারণা সত্যকে ঢেকে দেয়। বাস্তবতা হলো, হরমুজ কোনো জাহাজ থেমে গেলে সেটা শুধু শিরোনাম হয় না, এর সঙ্গে জুড়ে যায় বিমার খরচ, বিলম্বজনিত জরিমানা, বন্দরে অতিরিক্ত চার্জ, কার্গো ডেলিভারি পিছিয়ে যাওয়া, আমদানিকারকের আর্থিক চাপ এবং শেষ পর্যন্ত দেশের বাজারের প্রভাব। বিশেষ করে যদি জাহাজের সার থাকে, তাহলে কৃষি সরবরাহ চেইন তার প্রভাব আরো দ্রুত চোখে পড়বে। এর সঙ্গে কয়েকটি বিষয় আরো জড়িয়ে রয়েছে। বাংলাদেশের বৈদেশিক অর্থায়ন এবং আন্তর্জাতিক সংস্থা IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেসব আলোচনা চলছে, সেগুলোতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আর্থিক শৃঙ্খলা, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, রিজার্ভ ব্যবস্থাপনা এবং জ্বালানি আমদানির সক্ষমতা। এই মুহূর্তে যদি সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ে, তাহলে আমদানির সময়, খরচ এবং পরিকল্পনা সবকিছুই চাপে পড়বে। ফলে একটি জাহাজের বিলম্বকে ছোট করে দেখার সুযোগ নেই, যদিও এটাকে অতিরঞ্জিত করা উচিত নয়। আর পঞ্চমত, এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, শিপিং কর্পোরেশন
কর্পোরেশন এবং আঞ্চলিক মিশন কি পদক্ষেপ নিয়েছে? উত্তরগুলো না এলে সন্দেহ থেকে যাবে, আর সন্দেহ যত বাড়ে তত রাজনৈতিক ব্যাখ্যা শক্তিশালী হয়। সমস্যা হচ্ছে আমাদের অঞ্চলে আন্তর্জাতিক উত্তেজনার প্রতিটি ঘটনায় খুব দ্রুত দলীয় বিতর্কে পরিণত হয়। ফল হলো আসল জবাবদিহি হারিয়ে যায়। জাহাজ কেন থামলো, কাগজপত্র কোথায় আটকালো, কোন স্তর যোগাযোগ ব্যর্থ হলো, এসবের বদলে মানুষ ব্যস্ত হয়ে পড়ে কে কাকে আক্রমণ করলো তা দেখায়। কিন্তু একজন কৃষকের কাছে গুরুত্বপূর্ণ হলো সার সময় মতো আসবে কিনা, একজন নাবিক পরিবারের কাছে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে ফিরে আসবে কিনা, আর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলো সরবরাহ শৃঙ্খল সচল থাকবে কিনা। আরো একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যেমন জ্বালানি, কাঁচামাল, সার এবং খাদ্য আমদানির উপর নির্ভরশীল, তেমনি আমাদের অর্থনীতির বড় অংশ এখন আন্তর্জাতিক সাপ্লাই চেইনের সঙ্গে সরাসরি যুক্ত। এর মানে আমরা চাই বা না চাই হরমুজ প্রণালী, লোহিত সাগর, সুয়েজ খাল, মালাক্কা, এই সব রুটের ঝুঁকি এখন বাংলাদেশের ঘরোয়া অর্থনীতির অংশ। তাই বিদেশে জলসীমায় কোনো জাহাজ আটকে থাকা আর দূরের ঘটনা নয়, এর ঢেউ শেষ পর্যন্ত বাজারে, বিদ্যুৎ খাতে, কৃষিতে, এমনকি সাধারণ পরিবারের খরচের তালিকাও এসে লাগে। এই ঘটনার আরো একটি বড় শিক্ষা হলো সমুদ্রপথে নিরাপত্তা মানে শুধু নৌবাহিনীর বিষয় নয়, এটি একসঙ্গে কূটনৈতিক, বাণিজ্য, বীমা, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, জাহাজ পরিচালনা এবং রিয়েল টাইম তথ্য বিনিময়ের বিষয়। যদি এসবের কোনো একটি দুর্বল হয় তবে তার খেসারত পুরো সিস্টেমে। বিশেষ করে ছোট ও মধ্যম অর্থনীতির দেশগুলোর জন্য এই ঝুঁকি বেশি, কারণ তার বড় শক্তিগুলোর মতো নিজেরা নিয়ম তৈরি করতে পারে না। তাদের নিয়ম মেনে ঝুঁকি বুঝে দ্রুত সমন্বয় করে টিকে থাকতে হয়। তাই এই ঘটনার তদন্ত জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি দায়িত্বশীল ভাষা। কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো দল বা কোনো বিদেশি শক্তিকে দায়ী করার আগে আমাদের জানতে হবে নথি কি বলছে, কারণ তথ্য ছাড়া করা অভিযোগ জনমত গরম করতে পারে কিন্তু সমস্যার সমাধান করতে পারে না, বরং এতে আসল ত্রুটি আড়াল হয়। আর যদি জাহাজের অনুমোদনের সমস্যা থেকে থাকে, কাল সেটি আবারও ঘটতে পারে। আজ যদি যোগাযোগ ব্যর্থ হয়ে থাকে, কাল আরও বড় কার্গো বা জ্বালানি বহনকারী জাহাজও একই বিপদ আসতে পারে। এখন চোখ থাকবে দুটি জিনিসে, প্রথমত জাহাজটি কবে এবং কি শর্তে পথ পায়, দ্বিতীয়ত বাংলাদেশের পক্ষ থেকে কি ব্যাখ্যা আসে। কারণ মানুষ এখন জানতে চায় না যে কি ঘটছে, তারা জানতে চায় কেন ঘটছে, কারা জানতো, কে ব্যবস্থা নেয়নি, আর ভবিষ্যতে যেন এমন না হয় সেজন্য কি করা হচ্ছে। আর সেই উত্তর যদি দ্রুত না আসে, তাহলে এই থেমে যাওয়া শুধু সমুদ্রে আটকে থাকা একটি জাহাজের খবর হয়ে থাকবে না, এটি পরিণত হবে আস্থাহীনতার প্রতীকে। আর আস্থা হারানো কোনো দেশের জন্য সবচেয়ে ব্যয়বহুল সংকটগুলোর একটি। হরমুজের নীল জলে তাই এখন প্রশ্নটাই সবচেয়ে বড়, বাংলাদেশ কি শুধু ঘটনাটি সামাল দেবে নাকি এ থেকে শিক্ষা নেবে? কারণ সমুদ্রের ঢেউ অনেক সময় দেখা যায়, কিন্তু ঝুঁকির ঢেউ কেউ দেখে না, সেটি এসে লাগে পরে, আর যখন লাগে তখন তার মূল্য দেয় সাধারণ মানুষই।